লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন জুলাই গণ অভ্যুত্থানের ঝান্ডাধারী সংগঠক ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নামাজে জানাজা শেষে তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হয়। এ সময় বিপ্লবী কণ্ঠস্বর ওসমান হাদীর শোককে শক্তিতে পরিণত করে তাঁর সংগ্রামী জীবনাদর্শ থেকে শিক্ষা নিয়ে নতুন প্রজন্মকে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান বিশিষ্টজনেরা। হাসান বিশ্বাসের ক্যামেরায় জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, সেই মিছিলের সামনে আমি আছি, কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে। বাঁচলে বীরের মতো বাঁচবেন, মরলে বীরের মতোই মরবেন। আর এই চেতনাবোধ সবার মাঝে ছড়িয়ে দিয়ে শেষ পর্যন্ত আততায়ীর হামলায় অসংখ্য ভক্ত অনুরাগী ও শুভানুধ্যায়ীদের কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন গণ অভ্যুত্থানের অন্যতম নেতা শরীফ ওসমান হাদী। ভাই, আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। তো এই কথাটা আমি বলতে পারিনি। শনিবার দুপুরে ওসমান হাদীর মরদেহ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রবেশ করলে মুহূর্তে সংসদ ভবন এলাকার পরিবেশ হয়ে ওঠে ভারী। প্রিয় এই মানুষটিকে শেষবারের মতো এক নজর দেখতে সবাই ছুটে আসেন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। অশ্রুসিক্ত বদনে দেশের লড়াকু কণ্ঠস্বর ওসমান হাদীর নামাজে জানাজায় অংশ নিতে নামে লাখো মানুষের ঢল। এ সময় জানাজায় অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। তুমি আমাদেরকে এমন এক মন্ত্র কানে দিয়ে গেছো, সেই মন্ত্র বাংলাদেশের কেউ কোনোদিন ভুলতে পারবে না এবং এই মন্ত্র চিরদিন আমাদের কানে বাঁচতে থাকবে। একদিনে রাষ্ট্রীয় শোক পালনের মধ্য দিয়ে সবাইকে অকুল শোকের সাগরে ভাসিয়ে দিয়ে লড়াকু কণ্ঠস্বর ওসমান হাদী শায়িত হন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে। আমি সেই দিন হব শান্ত। এখানে অসংখ্য শুভানুধ্যায়ী জনতা ওসমান হাদীকে শেষবারের মতো এক নজর দেখতে ছুটে আসলে মুহূর্তেই সবার হৃদয়ে বেজে ওঠে করুণ সুর। এ সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর সংগ্রামী জীবন আদর্শ বুকে ধারণ করে সবাইকে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান বিশিষ্টজনেরা। মানুষের মধ্যে যে গভীর ভালোবাসা এবং আবেগ তার মৃত্যুর মধ্য দিয়ে আমরা দেখলাম, সেটি প্রমাণ করে যে আধিপত্যবাদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে একটি ন্যায়সঙ্গত সমাজ ও দেশ প্রতিষ্ঠা করার লক্ষ্যে যে সংগ্রাম, তার প্রতি সারা বাংলাদেশ সবসময়ের জন্যই একাত্ম অনুভব করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দিন 12 ডিসেম্বর দুপুরে ঢাকার পুরোনো পল্টনে হাদীকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর জানাজায় অংশ নেন কয়েক লাখ মানুষ। তবে জানাজা শুরুর আগেই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ছাড়িয়ে জনতার ঢল পৌঁছে যায় আশেপাশের এলাকায়। গণ অভ্যুত্থানের অকুতভয় এই সৈনিককে অশ্রুসিক্ত নয়নে বিদায় জানাতে ঢাকার বাইরে থেকেও আসেন অনেকেই। দ্রুত খুনিদের বিচারের দাবি জানিয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন আফজাল হোসেন। দুপুর 1টার মধ্যে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার দুটি বড় মাঠ মানুষে মানুষে পরিপূর্ণ হয়ে যায়। মানুষের ভিড় মানিক মিয়া এভিনিউয়ের বিশাল রাজপথ ছাপিয়ে ফার্মগেটের খামারবাড়ি ও আসাদ গেট পর্যন্ত চলে যায়। উত্তর দিকে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র পর্যন্ত ছিল মানুষ আর মানুষ। বিপ্লবী বীর ওসমান হাদীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাইরে থেকেও জানাজায় অংশ নিতে আসেন অনেকেই। হত্যাকারীরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। প্রশাসনের গাফিলতি যদি না থাকতো, তাহলে বর্ডার দিয়ে বাংলাদেশ থেকে একটা লোক বের হয়ে যায়, আমাদের বর্ডার গার্ড এরা কি করে, এবং আমাদের ঢাকা থেকে সে ইন্ডিয়া চলে গেছে, তো রাস্তাগুলোতে তারা কি করছিল। অনতি বিলম্বে হাদী ভাইয়ের খুনিকে বাংলাদেশে ফেরত দিয়ে আইনের শাসনের প্রতি তারা সুদৃষ্টি দিবে। এই খুনিকে যারা আশ্রয় দিচ্ছে তারা 24 তারিখের মধ্যে খুনিকে আনতে হবে। আমরা না হইলে আমরা 25 তারিখে সারা বাংলাদেশ ঘেরাও করব। ওসমান হাদীর মৃত্যু হলেও তার আদর্শে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন অনেকেই।
আমরা আসলেই হাদি ভাইয়ের জন্য আমরা অনেক মর্মাহত। উনি দেশের জন্য একটা নক্ষত্র ছিল, অনেক ভালো একটা মানুষ ছিল। আসলেই এরকম মানুষ মানে যুগে যুগে মানে একটা আসে। তাকে কাছ থেকে খুব কম দেখা হয়েছে, কিন্তু তার বক্তব্যগুলো আসলে প্রমাণ করে যে তিনি কতটুকু মানে সাহসী ছিলেন এবং গণমানুষের অধিকার নিয়ে তিনি কথা বলতেন। শহীদ শরীফ ওসমান হাদির যে চেতনা ছিল, ইনসাফ এবং ইনকিলাব এবং ইসলামী মূল্যবোধের যেই চেতনা, সেই চেতনার বাহিরে যদি কোনো নিয়ম কানুন, কোনো ফ্যাসিস্টের আচরণ বাংলাদেশে নতুন করে মাথাচাড়া দিয়ে জাগ্রত হয়, আমরা সবাই শরীফ ওসমান হাদি হব ইনশাআল্লাহ। জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হয় শরীফ ওসমান হাদিকে। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে শোক ও ক্ষোভে উত্তাল হয়ে ওঠে শাহবাগ চত্বর। বিকেলে জাতীয় কবির সমাধির পাশে হাদিকে দাফন করার পরপরই সর্বস্তরের শিক্ষার্থী ও জনতা শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় হাজারো কণ্ঠে হাদি হাদি স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। বিক্ষোভকারীরা এ হত্যাকাণ্ডকে জাতির অপূরণীয় ক্ষতি উল্লেখ করে 24 ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান। মুজিবুর রহমানের রিপোর্ট। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজা ও দাফনের পর রাজধানীর শাহবাগে জনতার ঢল। মিছিলে মিছিলে শাহবাগে জড়ো হন ছাত্র জনতা। এ সময় হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে নানা রকম স্লোগান দেন তারা। বিক্ষোভকারীরা এই হত্যাকাণ্ডকে জাতির অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। আমরা লজ্জিত, আমরা বাঙালি এতটা নিকৃষ্ট, এতটা খারাপ, আমরা চাচ্ছু কখনোই তোমার সামনে দাঁড়াতে পারবো না। তোমার বাবার জন্য আমরা কিছু করতে পারি নাই। এটার জবাব আমি প্রশাসন থেকে নিতে চাই। আজকে আমার ভাই মারা গেছে 7 দিন, 7 দিনের ভিতরে খুনি কেন বাইরের দেশে পালা যাবে? এটার জবাব একমাত্র প্রশাসন দিবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি নিয়েও সংখ্যা প্রকাশ করেন তারা। হাদির মতো ব্যক্তিত্বের হত্যাকারীর যদি বিচার না হয়, তাহলে ভবিষ্যতে আমাদের রাজনীতিতে এরকম ব্যক্তিরা সামনে আসবে না। দেখা যাচ্ছে যে সেই সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ, তারা সব ভেবেছিল হয়তো হাদি ভাইকে গুলি করে তারা আমাদের সকল যাত্রাকে বাধাগ্রস্ত। পরে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবির বলেন, হাদির হত্যাকারীদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে, না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন তিনি। 5টা-15-এর মধ্যে সরকারের পক্ষ থেকে যদি কোনো জবাব না আসে, আমরা আবার এখানে আসবো। কি আপনারা আসবেন না? মুজিবুর রহমান, মাই টিভি, ঢাকা। দুর্বৃত্তদের গুলিতে আহত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি। 6 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত বৃহস্পতিবার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ওসমান হাদির মৃত্যুতে আজ দেশে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। গণ অভ্যুত্থানে অকুতোভয় বীর শহীদ শরীফ ওসমান হাদির জীবনের কিছু অংশ তুলে ধরছেন আতিকুর রহমান তিতাস। বলবীর বল উন্নত মম শির, শিরে হারিয়া আমারি নত শির ওই শিখরে। শরীফ ওসমান হাদি 1993 সালে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা একজন মাদ্রাসা শিক্ষক, যার আদর্শ ও নৈতিক শিক্ষা হাদির জীবন গঠনে গভীর প্রভাব ফেলেছে। 3 ভাই ও 3 বোনের মধ্যে তিনি কনিষ্ঠতম। শিক্ষা জীবন শেষ করার পর হাদি জ্ঞান বিতরণের মহান পেশা শিক্ষকতাকে বেছে নেন। কর্মজীবনের শুরুতে তিনি একটি স্বনামধন্য কোচিং সেন্টারে শিক্ষকতা শুরু করেন, যেখানে তিনি শিক্ষার্থীদের মাঝে বেশ জনপ্রিয়তা অর্জন করেন। এরপর তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন। শরীফ ওসমান হাদি এক সন্তানের জনক। পরিবার, শিক্ষকতা ও জ্ঞান চর্চা ঘিরেই বর্তমানে তার প্রাত্যহিক জীবন আবর্তিত হতো। আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। 2024-এর জুলাই গণ অভ্যুত্থানের পর শরীফ ওসমান হাদির হাত ধরে গড়ে ওঠে সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ। সংগঠনটির ঘোষিত লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয় সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র নির্মাণ। গত নভেম্বর মাসে নিজের ফেসবুক পেজে দিয়ে এক পোস্টে হাদি জানান, দেশি বিদেশি অন্তত 30টি ফোন নম্বর থেকে তাকে ফোন ও মেসেজ দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। জীবন নাশের আশঙ্কা সত্ত্বেও তিনি ইনসাফের লড়াই থেকে পিছিয়ে যাবেন না বলেও মন্তব্য করেন। গত শুক্রবার রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। আশঙ্কাজনক অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ওই রাতেই সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর গত সোমবার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয় তাকে। 6 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অকুতোভয় বীর সৈনিক ওসমান হাদি। সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়,
আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই। আমি চিরবিদ্রোহী বীর, বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা, চির উন্নতশীল। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি জানাজায় অংশ নিতে লন্ডন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এরপর সেখান থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে রাখা শহীদ হাদির মরদেহ দেখতে যান। এ সময় ডাক্তার শফিকুর রহমান শহীদ ওসমান হাদির বড় দুই ভাইয়ের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন। পরে সবাইকে নিয়ে মাগফিরাত কামনা এবং দোয়া করেন জামায়াতের আমির। এছাড়াও জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ অন্যান্য নেতৃবৃন্দ। দেশে ফিরতে ট্রাভেল পাস হাতে পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার তারেক রহমানের মেয়ে জাইমা রহমান ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান। গত মঙ্গলবার যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তারেক রহমান নিজেই জানিয়েছিলেন তিনি 25 ডিসেম্বর দেশে ফিরছেন। জাইমা রহমানকে সঙ্গে নিয়ে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান। 25 ডিসেম্বর বেলা 11টার পর তারেক রহমানকে বহনকারী বিমানটি ঢাকায় অবতরণ করার কথা রয়েছে। এদিকে ঢাকায় 15 দিন অবস্থানের পর লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল 9:45 বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে স্বৈরাচারের দোসর ও নির্বাচন পেছানোর ষড়যন্ত্রকারীরা জড়িত থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, নৈরাজ্য করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। আর স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেন, বিএনপি সহযোগিতা না নিয়ে সরকার অপশক্তির সাথে হাত মিলিয়ে দেশ ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন আফজাল হোসেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থীদের সঙ্গে আজ মতবিনিময় সভা হয়েছে। তৃতীয় দিনে 72 জন মনোনীত প্রার্থীর সঙ্গে মতবিনিময় সভা করে দলটি। কার্যক্রমে উদ্বোধন শেষে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নৈরাজ্য করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফেরার দিনে সব ষড়যন্ত্র বিফল করার কঠিন বার্তা দেয়া হবে। নির্বাচনকে বানচাল করার জন্য, পারতপক্ষে পিছানোর জন্য যে সমস্ত অপকৌশল গ্রহণ করেছে ফেসিবাদী শক্তি, পতিত ফেসিস্ট শক্তি, তার সাথে হয়তো তাদের এদেশীয় দোসররা এবং এর বাইরেও যারা নির্বাচন বানচাল করতে চায় তারা জড়িত থাকতে পারে। তবে কোনো রকমের অপকৌশল এবং কোনো রকমের এরকম হত্যাকাণ্ড ঘটিয়ে যদি কেউ মনে করে যে দেশে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে নির্বাচন বানচাল করতে পারবে, তাদের সেই ধারণা ভুল। এদিকে রাজধানীর গোপীবাগে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বিষয়ক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত প্রস্তুতি সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দলটির সহযোগিতা না নিয়ে সরকার অপশক্তির সাথে হাত মিলিয়ে দেশ ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা যখন এই সরকার প্রধানের সঙ্গে দেখা করতে গেছি, বারবার বলেছি আমরা সহযোগিতার হাত প্রসারিত করেছি, কিন্তু আপনারা সেই সহযোগিতার হাত গ্রহণ করেন নাই। আপনারা দেশ বিরোধী চক্রের সঙ্গে, তাদের সঙ্গে থেকে দেশকে ধ্বংস করার নির্লক্ষ্যে লিপ্ত আছেন বলে আমি মনে করছি। এত ঘটনা ঘটছে, কোথায় কোথায় গ্রেফতার, কোথায় শান্ত করার প্রক্রিয়া, কোথায় আইন প্রয়োগকারী সংস্থা? কাউকে কোথাও মাঠে দেখা যাচ্ছে না। উপরন্ত বিএনপির উপর দোষারোপ করা হচ্ছে। বিএনপি হত্যার রাজনীতিতে বিশ্বাস করে না উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে অশান্তি সৃষ্টি করে বিএনপির ওপর দোষারোপ করা হচ্ছে। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। দক্ষিণ সুদানের আবেই সীমান্তে সন্ত্রাসী হামলায় শহীদ হওয়া বাংলাদেশ সেনাবাহিনীর 6 জন শান্তিরক্ষীর মরদেহ অবশেষে দেশের মাটিতে এসে পৌঁছেছে। সকালে শহীদ এ বীর সেনাদের মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। রোববার ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে তাঁদের নামাজে জানাজা। আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এরপর তাদের নিজ নিজ ঠিকানায় হেলিকপ্টার যোগে
পাঠিয়ে যথাযথ সামরিক মর্যাদায় দাফন কার্যক্রম সম্পন্ন করা হবে। শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় উগান্ডার এন্টেবে বিমানবন্দর থেকে শহীদ শান্তিরক্ষীদের মরদেহ নিয়ে বিমানটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। গত 13 ডিসেম্বর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে এক অতর্কিত ও নৃশংস সন্ত্রাসী হামলায় এই 6 সেনা সদস্য প্রাণ হারান, আহত হন আরও 8 জন সেনা সদস্য। ময়মনসিংহের ভালুকায় ধর্মীয় কটূক্তির অভিযোগে পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় 10 জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দুপুরে র্যাব 14 অধিনায়ক নয়মুল হাসান সংবাদ সম্মেলনে জানান, ধর্ম নিয়ে কটূক্তি করেছে এমন বক্তব্যের কোনো প্রমাণ পায়নি তারা, তবে ঘটনার পেছনের কারণ ও হত্যায় জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে র্যাব। র্যাব জানায়, ঘটনার পর থেকেই হত্যাকাণ্ডে জড়িতরা আত্মগোপনে ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একাধিক টিম বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 7 জনকে গ্রেপ্তার করে। এদিকে জেলা গোয়েন্দা ও ভালুকা থানা পুলিশ আজমল হাসান, শাহিন মিয়া ও নাজমুল নামে আরও 3 জনকে গ্রেপ্তার করেছে। ঘটনার পরদিন অজ্ঞাত 150 জনকে আসামি করে মামলা দায়ের করে নিহতের পরিবার। আঘাতসহ কিল ঘুষি দিয়ে পিটিয়ে তাকে হত্যা করে। পরবর্তীতে ভিকটিমের লাশ জমির দিয়া স্কয়ার মাস্টারবাড়ি বাস স্ট্যান্ড ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাঝখানের আইল্যান্ডের গাছের সাথে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেয়। মোহাম্মদ মিরাজ হোসেন আগুন সহ মোট 7 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসের স্টোর রুমে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ভবনের নিচতলায় স্টোর রুমে সংরক্ষিত গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র পুড়ে গেছে। ভোর থেকে সকাল 9টার মধ্যে কোনো এক সময় এই ঘটনা ঘটে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়রা জানান, ছুটির দিন থাকায় বিষয়টি অফিসের কর্মচারীরা তাৎক্ষণিকভাবে জানতে পারেননি। পরে ধোঁয়া উঠতে দেখে স্থানীয়দের বিষয়টি নজরে আসে। এরপর নির্বাচন অফিসের নাইট গার্ড ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এদিকে ঘটনার খবর পেয়ে কুষ্টিয়া জেলা প্রশাসক ইকবাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুকনুজ্জামান সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু হয়েছে, পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। মহান মুক্তিযুদ্ধের উপসর্বাধিনায়ক, কিলো ফ্লাইটের কমান্ডার এবং বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত এ.কে. খন্দকার বীর উত্তম আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বার্ধক্যজনিত কারণে সকাল 10:35 তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল প্রায় 96 বছর। বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। বেলা 12:30টার দিকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলমও তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ.কে. খন্দকারের মৃত্যুর খবর জানান। পোস্টে তিনি লেখেন, আব্দুল করিম খন্দকার মুক্তিবাহিনীর উপপ্রধান হিসেবে নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। যুদ্ধের পর তিনি বাংলাদেশ বিমান বাহিনী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং জনজীবনে নানা দায়িত্ব পালন করেন। নারায়ণগঞ্জের 2,500-এ বালুর মাঠের পাশে পড়ে থাকা মস্তকবিহীন যুবকের মরদেহ উদ্ধারের 4 দিনের মধ্যেই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে PBI। এ ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের মূল কারণ হিসেবে পরকীয়াজনিত বিরোধের তথ্য মিলেছে। দুপুরে PBI নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তফা কামাল রাশেদ এক সংবাদ সম্মেলনে তথ্য জানান। এর আগে শুক্রবার রাতে ঢাকার মধ্যবাড্ডা এলাকা থেকে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত মোহাম্মদ রুহুল আমিন ওরফে রাব্বিকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা ওয়াজেদ আলী খান বাদী হয়ে 2,500 থানায় হত্যা মামলা দায়ের করলে মামলাটি PBI তদন্তের দায়িত্ব নেয়।